ওয়েলকাম টু দ্য সেশন, ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এবং আজকের ক্লাসটা মূলত হবে আমাদের ভারতীয় সংবিধানের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো পার্ট নাম্বার 9। এটা নিয়ে যারা যারা গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রস্তুতি নিচ্ছ, তাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটা একটা ব্রহ্মাস্ত্র হতে চলেছে। কারণ আজকের ক্লাসে তোমরা সব থেকে ভাইটাল যে জায়গা পরীক্ষার মধ্যে, সেই আর্টিকেল এবং সেই পার্ট, এইটা নিয়ে আলোচনা করব, যেখানে পার্ট নাম্বার 9 কি কি আর্টিকেল তার মধ্যে রয়েছে, কতগুলো ঐতিহাসিক কমিটি এই পার্টটাকে নিয়ে তৈরি করা হয়েছিল, তাদের মতামত কি ছিল, তাদের সুপারিশ কি ছিল, তার সাথে সাথে পেসা অ্যাক্ট কি, তার সাথে এই যে পার্ট নাম্বার 9 যেখানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে পুরো সুন্দর করে বলা আছে, তার কি সম্পর্ক, এবং তার সাথে সাথে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কতগুলো সংশোধন আজ পর্যন্ত আনা হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে একদম ডিটেলে আলোচনা করব। এই একটা ক্লাস যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের মনে যত ডাউট আছে, যত প্রশ্ন আছে এই পার্টকে ঘিরে বা এই রুরাল ডেভেলপমেন্টকে ঘিরে, বা বলতে পারো যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে ঘিরে, সেটা সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমি রয়েছি তোমাদের সাথে অয়ন্তিকা ম্যাম। আমি তোমাদের দুপুর 3টের সময় ক্লাস নিয়ে থাকি জিকে জিএস এর, এবং আজকেও সেরকমই একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে আমি সব থেকে ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের পুরো গল্পের মতো করে, গল্পের ছলে বলে দেওয়ার চেষ্টা করব। একবার যদি মন দিয়ে শুনে নাও, তাহলে সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করছি আজকে সেশন। সবার আগে বলে দিই, তোমরা যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, তোমরা অবশ্যই এই যে নাম্বারটা লিখে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে তোমরা গ্রুপ জয়েন করে যেও, তাহলেই আমার সাথে তোমরা কানেক্টেড থাকতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং সেখানেই আমি তোমাদের যাবতীয় নোটস পত্র, ক্লাস লিঙ্ক, ইউটিউবের ক্লাসের লিঙ্ক, ইউটিউব পিডিএফ, এগুলো প্রোভাইড করতে থাকবো। তো প্রত্যেকেই আমার সাথে এই নাম্বারটায় জয়েন করে যেও। আর তোমাদের 25 তারিখ থেকে মিশন পঞ্চায়েত ব্যাচ শুরু হয়েছে, কেউ যদি চাও তাহলে অবশ্যই ব্যাচে জয়েন করে তাদের প্রিপারেশন শুরু করতে পারো। কারণ পঞ্চায়েত পরীক্ষা যে জুন মাসের তার যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, বা তার যে ফর্ম ফিল আপ শুরু হতে পারে, এরকমই কিন্তু জানা যাচ্ছে। তাই আর দেরি না করে একটা একটা করে টপিক তোমরা ধীরে ধীরে কমপ্লিট করতে থাকো। সেরকম আজকে এই টপিকটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, একদম সুন্দর করে গুছিয়ে বলে দেবো তোমাদেরকে। একবার দেখে নাও, খাতায় নোট করে নাও, পারলে তো তৈরি হয়ে যাবে। ওকে, চলো শুরু করছি আজকে সেশন। ফার্স্টেই বলে দিই যে স্থানীয় স্বায়ত্ত শাসনের সূচনা কবে হয়েছিল। হঠাৎ করে তো আর পঞ্চায়েত ধারণা চলে আসেনি। পঞ্চায়েত ধারণা আসার আগে গ্রামীণ স্তরগুলোতে কি এমন ধারণার সূচনা হয়েছিল, যার জন্য পঞ্চায়েত ব্যবস্থাকে নিয়ে আসার কথা ভাবা হলো, সেটা একটুখানি আমরা দেখে নিই। তার জন্য আমরা চলে যাই 1950 সালে। দেখো, 1949 সালে যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, তার দ্বারা যে আমাদের ভারতীয় সংবিধান, সেটার প্রণয়ন করা হয়েছিল 1949 26 নভেম্বর আমাদের যে সংবিধান, সেটা প্রণয়ন করা হলো। এবং 1950 সাল 26 জানুয়ারি সেই সংবিধানকে লাগু করা হলো। এটা গেল সংবিধানের দিক। এবার চলে আসি আমরা একটুখানি ইকোনমিক দিক। কারণ ভারত যখন স্বাধীনতা পায়, তো এই দুটো জায়গা তাকে স্ট্রং করতেই হবে। একটা হলো পলিটিক্যাল জায়গা, আরেকটা হচ্ছে তার ইকোনমিক বা অর্থনীতির জায়গা। তো রাজনৈতিক জায়গাটা সে স্ট্রং বানালো সংবিধান তৈরি করে। এবার তো তাকে অর্থনীতির জায়গাটা স্ট্রং করতে হবে। তো তার জন্য 1951 সাল থেকে নিয়ে আসা হলো প্রথম 5 ইয়ার প্ল্যান। ওকে, 1950 সালে জওহরলাল নেহেরু প্রস্তাব করলেন যে না, এবার আমাদেরকে এই অর্থনীতিকে স্ট্রং করতে গেলে 5 ইয়ার প্ল্যান শুরু করতে হবে। মানে 5 বছর 5 বছর করে এক একটা প্ল্যান নিয়ে আসা হবে, সেগুলোকে অ্যাকশন, মানে তার উপরে অ্যাকশন নেওয়া হবে, এবং একটা টার্গেট রাখা হবে যে এই 5 বছরে আমি এতটা অ্যাচিভ করব, সেই অনুযায়ী তাদের একটা প্ল্যান নিয়ে আসা হবে। তো সেরকম ভাবে 1951 সালে আসলো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান।
বোঝাতে পারলাম? এইভাবে আস্তে আস্তে আমরা দেখতে পাবো মহাত্মা গান্ধীর একটা দর্শন ছিল। তিনি যে কথাটি বলেছিলেন, তিনি বলেছিলেন যে গ্রাম স্বরাজ, এই ওয়ার্ডটা তিনি ইউজ করেছিলেন। গ্রাম স্বরাজ মানে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের স্বপ্ন তিনি দেখেছিলেন। ফার্স্ট তো গণতান্ত্রিক মানে ডেমোক্রেটিক হতে হবে পুরো বিষয়টিকে, এবং সেটা সেন্ট্রালাইজড হবে না, সেটা ডিসেন্ট্রালাইজড হবে। সেন্ট্রালাইজড বা কেন্দ্রীকরণ হলে কি হয়, একজনের হাতেই ক্ষমতা চলে আসে, এবং সেক্ষেত্রে কিন্তু ওই তোমার স্বৈরাচারী ব্যাপারটা চলে আসার সম্ভাবনা থাকে, এবং সেটা কোনোভাবেই গণতান্ত্রিক হয় না। ঠিক আছে, সেই জন্য গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি করতে গেলে সেই ক্ষমতাকে বিকেন্দ্রীভূত করতে হবে, সেই ক্ষমতাকে বিভিন্ন জনের মধ্যে ছড়িয়ে দিতে হবে, কোনো একজনের হাতে পাওয়ার থাকবে না। এই ব্যাপারটাকেই বলা হয় গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। তার জন্য আর্টিকেল নাম্বার যে 40 রয়েছে, ভালো করে লক্ষ্য করো, সেখানে পার্ট 4 রয়েছে, ঠিক আছে, যেখানে রয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি। ওকে, খাতায় কিন্তু নোট করতে থাকো যদি তোমাদের মনে হয়। ওকে, আর আমি গল্পের মতো করে বলে দিচ্ছি, সেগুলোকে মাথার মধ্যে ভালো করে বসিয়ে নাও। ডিপিএসপি হচ্ছে আমাদের স্টেটের ওয়েলফেয়ার বা আমাদের রাজ্যের ভালোর জন্য, সমাজ কল্যাণের জন্য এই ডিপিএসপি কে প্রণয়ন করা হয়েছিল, যেটা আমাদের পার্ট 4 এর মধ্যে রয়েছে এবং যেটা আমাদের আর্টিকেল নাম্বার 40 এর মধ্যে রয়েছে। যদিও ডিপিএসপির আন্ডারে আমাদের কত থেকে কত নম্বর আর্টিকেল রয়েছে যারা জানো অবশ্যই কমেন্ট করে লিখে আমাকে জানাও। আর্টিকেল 40 রাজ্যগুলোকে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দিয়েছিল। তাহলে আর্টিকেল 40 হচ্ছে এমন একটা আর্টিকেল যে ফার্স্ট টাইম নির্দেশ দিল যে গ্রামগুলোতে গ্রাম পঞ্চায়েত তৈরি করা হোক, ঠিক আছে, এবং তাদের স্বায়ত্তশাসনের একক হিসেবে কাজ করার ক্ষমতা প্রদান করলো। ওকে, নেক্সট দেখো বাস্তবায়ন। এবার এটা তো মুখে বলা হলো আর্টিকেল নাম্বার 40 এর মধ্যে, এবার সেটাকে তো অ্যাকশনে আনতে হবে। তাই জন্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কি বলেছিলাম, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কত সালে হচ্ছে আমাদের, 1951 সালে, এবং 5 বছর ধরে যেহেতু চলবে তাই জন্য এটা 1951 থেকে 1956 সাল পর্যন্ত হয়েছিল। আর সেই সময় কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা হয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা হয়েছিল, যেখানে ফার্স্ট স্টেপ নেওয়া হলো যে গ্রামে গ্রাম পঞ্চায়েত তৈরি করা হবে। হলো, নেক্সট চলে আসো। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বলবন্ত রায় মেহতা কমিটি তৈরি করা হচ্ছে 1957 সালে। কি বললাম, 1951 থেকে 1956 ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হলো, সেখানে প্রস্তাবিত হলো, বাস্তবায়নের কথা বলা হলো, দিয়ে 1957 সালে তৈরি হচ্ছে আমাদের বলবন্ত রায় মেহতা কমিটি। এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা আনা হয়েছিল সেটাকেই কার্যকারী করে তোলার জন্য, একটা পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য এই কমিটি তৈরি করা হলো। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ যেই কথাটা মহাত্মা গান্ধী বলেছিলেন, সেই ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের জন্য ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা গঠন করা হলো। এই যে বললাম, কোনো একজনের হাতে ক্ষমতা থাকবে না, ক্ষমতাটাকে 3টে স্তরে ভাগ করে দেওয়া হলো, ঠিক আছে। তাই জন্য এই বলবন্ত রায় মেহতা কমিটির আন্ডারে তৈরি করা হলো ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। দেখো, ফার্স্ট স্তর একদম চূড়ায় রয়েছে শীর্ষ স্তর, যেটা হলো আমাদের জেলা পরিষদ বা জেলা পরিষদ। সেই জেলা স্তরে পরোক্ষ নির্বাচন করা হবে, মূলত পরামর্শদাতা এবং একটা তার সমন্বয়কারী সংস্থা থাকবে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমাদের মধ্যস্তর, যেটা হচ্ছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট, পঞ্চায়েত সমিতি তৈরি করা হলো। এই পঞ্চায়েত সমিতি যেটা ব্লক স্তরে থাকবে, ফার্স্টেরটা জেলা স্তর, সেকেন্ডেরটা ব্লক স্তর, এবং থার্ডেরটা হচ্ছে আমাদের গ্রাম স্তর। ওকে, তো এই ব্লক স্তরে পরোক্ষ নির্বাচন হবে, মূল একজন নির্বাহী সংস্থা বা এক্সিকিউটিভ বডি এর মধ্যে থাকবে। বোঝাতে পারলাম? নেক্সট চলে আসো হচ্ছে একদম গ্রাউন্ডে, সেটা হচ্ছে আমাদের গ্রাম স্তর, বা সেটা হলো সব থেকে লোয়ার মোস্ট একটা স্তর, নিম্ন স্তর আমরা বলতে পারি। সেখানে প্রত্যক্ষ নির্বাচন করা হবে, ডিরেক্ট ইলেকশন সেখানে করা হবে। এই দুটোতে কিন্তু ইনডিরেক্ট ইলেকশন, এটাতে ডিরেক্ট ইলেকশন, কারণ এটা গ্রাম স্তরে হচ্ছে। বোঝাতে পারলাম? এটা হলো গ্রাম স্তর, ব্লক স্তর, জেলা পরিষদ, হলো পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। ওকে,
চলো এইবার আমরা এক্সামের জন্য কি মনে রাখবো, 1959-এ রাজস্থান প্রথম কিন্তু রাজ্য হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল, যে কিনা এই বলবন্ত রায় মেহতা কমিটির থেকে সুপারিশ করা যে ত্রিস্তরীয় ব্যবস্থা সেটাকে অ্যাডপ্ট করেছিল বা সেটাকে গ্রহণ করেছিল। রাজস্থান ফার্স্ট স্টেট এরকম হয়ে গিয়েছিল 1959-এ। রাজস্থানের পরে সেকেন্ড কোন রাজ্য এটাকে গ্রহণ করেছিল? অন্ধ্রপ্রদেশ। তো এই দুটো জায়গা খুব ভালো করে আমাদেরকে এক্সামের জন্য মনে রাখতে হবে। এই সমস্ত জায়গা থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। তাহলে আমরা এই জায়গাটা তৈরি করে নিলাম। এইবার চলে আসো হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটির পরে বিভিন্ন রকমের সমস্যা দেখা যাচ্ছিল অনেকে কাজ ঠিক করে করছে না। তখন অশোক মেহতা তিনি এলেন এবং তিনি অশোক মেহতা কমিটি তৈরি করলেন 1977 সালে। ওকে, 1957-এর পরে 1977, মানে মাঝখানে টোটাল আমাদের 20 বছরের ওপর অতিক্রান্ত হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো এই গঠনের উদ্দেশ্য কি? ভারতের অবনতিশীল পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে আবার পুনরুজ্জীবিত করতে হবে, কারণ ঠিকমতো কাজ হচ্ছিল না এই তিনটে স্তরকে মেকআপ করে। ওকে, তখন কি করা হলো? ত্রিস্তরীয় ব্যবস্থার পরিবর্তে দ্বিস্তরীয় বা 2 টায়ার পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করা হলো, যেটা অশোক মেহতা কমিটি 1977-এ করলেন। হলো রাজনৈতিক দলগুলোর পঞ্চায়েত নির্বাচনে এবার সরাসরি অংশগ্রহণের কথা বলা হলো। যে পরোক্ষ নির্বাচন হচ্ছিল, এইবার ওখানে প্রত্যক্ষ নির্বাচনের কথা বলা হলো, যে রাজনৈতিক দলগুলোর পঞ্চায়েত নির্বাচনে প্রত্যক্ষ ভূমিকা থাকবে, প্রত্যক্ষ একটা তোমার অংশগ্রহণ হবে। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক স্বীকৃতি প্রদানের কথা বলা হলো, এবং যেটাই কিনা আমাদের যে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সাংবিধানিক সংশোধনী আইন আনা হলো 1992-তে, সেটার মধ্যে এই কথাটাই বলা আছে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে একটা সাংবিধানিক মর্যাদা দেওয়া হোক। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংবিধানের সংশোধনীর দ্বারা সাংবিধানিক মর্যাদা পেয়েছিল? তো অবশ্যই জেনে রাখো, এটা 73তম সংশোধনীর ওপর ভিত্তি করে এটাকে কিন্তু সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়েছিল। এবার এখানে আমরা দুটো স্তরের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা দেখব। শীর্ষ স্তরটা হচ্ছে আমাদের নর্মাল, যেটা ছিল জেলা পরিষদ, অ্যান্ড নিচের স্তরটা যেটা, সেটা হলো মন্ডল পঞ্চায়েত। আমরা ওখানে ব্লক লেভেল আর একদম নিচেরটা তোমার গ্রামীণ লেভেল দেখছিলাম, গ্রাম স্তর দেখছিলাম। ওই দুটোকে ডিক্লাইন করে দিয়ে একটাই স্তর বানানো হলো, সেটা হলো মন্ডল পঞ্চায়েত। খুব ভালো করে টার্মগুলো মাথায় রাখবে। এখানে কি বলা হলো? এখানে বলা হলো হচ্ছে 15,000 থেকে 20,000-এর জনসংখ্যা বিশিষ্ট যে সমস্ত গ্রাম রয়েছে তাদের একটা সমষ্টি বা তাদের একটা কমিউনিটি তৈরি করা হলো। 20,000-এর বেশি জনসংখ্যা বিশিষ্ট গ্রামগুলোকে মিলিয়ে একটা কমিউনিটি তৈরি করা হলো, যারাই এই নিম্নস্তর বা মন্ডল পঞ্চায়েতে পার্টিসিপেট করছে। ওকে, বোঝাতে পারলাম? চলো এবার চলে আসো, এখানে আমি পুরো বলবন্ত রায় মেহতা কমিটি আর অশোক মেহতা কমিটির মধ্যে কি কি পার্থক্য আছে সুন্দর করে দেওয়া আছে। তোমরা যখন আমি পিপিটিটা দিয়ে দেবো তো সেখান থেকে পড়ে নিতে পারো। তার কাঠামো, প্রধান নির্বাহী স্তর, রাজনৈতিক দলের ভূমিকা এবং সাংবিধানিক স্বীকৃতি নিয়ে আমি এখানে তোমাদের কিন্তু পুরো চার্টটা দিয়ে দিয়েছি। এটা আমি আর বললাম না, কারণ আমি অলরেডি এগুলো সুন্দর করে তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম। এইবার চলে আসো হচ্ছে সংবিধান সংশোধনীর জায়গায় বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জায়গায়, যেটা কত সালে হলো? 1992-তে হলো। 73তম সংবিধান সংশোধনী, 74তম সংবিধান সংশোধনী, এই দুটোই আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। দেখো পার্ট 9, যে যার মধ্যে পঞ্চায়েত এই ব্যাপারটা রয়েছে, যে পঞ্চায়েত কিভাবে গঠিত হবে, পঞ্চায়েতের মধ্যে কতগুলো বিভাগ রয়েছে ইত্যাদি ইত্যাদি, যাবতীয় যা কিছু বিষয় পঞ্চায়েত রিলেটেড সেটা কোথায় রয়েছে? পার্ট নাম্বার 9-এর মধ্যে রয়েছে। পার্ট নাম্বার 9-এ কতগুলো আর্টিকেল রয়েছে জেনে রাখো। আর্টিকেল 243 থেকে 243O, এটা হলো আর্টিকেল নাম্বার, যেটা পার্ট নাম্বার 9-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সংবিধানের নতুন 11 তফসিলকে যুক্ত করা হলো, একটা নতুন শিডিউল যুক্ত করা হলো, যেটা হলো 11th শিডিউল। তাহলে কি কি যুক্ত করা হচ্ছে খুব ভালো করে দেখো। নাম্বার 1 হলো আর্টিকেল যুক্ত করা হলো, আর্টিকেল 243 থেকে 243O পর্যন্ত এই আর্টিকেলকে বাড়ানো হলো, নাম্বার 1। নাম্বার 2, 11th শিডিউলকে অ্যাড করা হলো, অ্যান্ড নাম্বার 3 কি করা হলো? 29 সাবজেক্ট রাখা হলো, 29টি কার্যকরী বিষয়কে রাখা হলো, তালিকাভুক্ত করা হলো এই 11 তফসিলের মধ্যে। বোঝাতে পারলাম? এবার দেখো
সাংবিধানিক মর্যাদা, এই আইনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যেটা ছিল সেটা ন্যায়সঙ্গত বা এটা জাস্টিসিয়েবল সেটা বলা হলো এবং সাংবিধানিক মর্যাদা লাভ করা হলো। তাৎপর্য কি? প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে অংশগ্রহণমূলক গণতন্ত্রে রূপান্তরিত করা। ওকে, যেখানে আমি সর্বে সর্বা বা আমি কর্ত্রী এই ব্যাপারটা না হয়ে গণতান্ত্রিক বা একটা সবার মতামত নিয়ে যে চলা, এই ব্যাপারটাকেই কিন্তু মূল ফোকাসের মধ্যে রাখা হলো, যাতে অংশগ্রহণটা গণতান্ত্রিক হয়ে থাকে। ঠিক আছে, সবাই যাতে এই ব্যাপারটায় অংশগ্রহণ করতে পারে, কোনো একজনের ক্ষমতাই যাতে সেখানে বলবৎ না হয়। ঠিক আছে, তো এই পুরো বিষয়টা এখানে বলা হলো। ওকে, এবার চলে আসো হচ্ছে পার্ট 9 এর বুকপ্রিন্ট, আর্টিকেল নাম্বার 243 থেকে 243 ও। দেখো আমি আবারও বলে দিচ্ছি, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো, যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটাকে মন দিয়ে দেখবে। আর যারা হয়তো এর মধ্যে দেখো অনেকেই হয়তো ভিডিওটা ছেড়ে বেরিয়ে গেছে, কেন? কারণ তাদের আর মন লাগছে না। তো যারা বেরিয়ে গেছে বা যাদের মন লাগছে না, তারা কিন্তু আলটিমেটলি গিয়ে ওই জায়গাটায় পৌঁছাতে পারবে না যে জায়গাটার জন্য আমি তোমাদেরকে এতটা পরিশ্রম করাচ্ছি। ঠিক আছে, তো যারা পরিশ্রমী তারাই কিন্তু সাকসেসফুল হবে, এটা মাথায় রেখো। ওকে, তো শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে যদি ক্লাসটা একবার করে নিতে পারো, তাহলে তোমাদের যত মনে ডাউট আছে, যত যা কিছু আছে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এই জায়গাটা নিয়ে। আশা করি এতক্ষণ পর্যন্ত যা যা বললাম মাথার মধ্যে সুন্দর করে বসে গেছে। এবার চলে আসো পরবর্তী পার্টে। দেখো এখানে ভিত্তি ও গঠনের মধ্যে প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে কি কি বলা আছে সেগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। 243 এর মধ্যে দেখো সংজ্ঞা, মানে পঞ্চায়েত কি সেই ব্যাপারটা বলা আছে। 243A এর মধ্যে গ্রাম সভা সম্পর্কে বলা আছে। 243B সেখানে কিভাবে গঠন করা হবে সেই সম্পর্কে বলা আছে। 243C মানে ওর যে বিন্যাস হবে সেটা বলা আছে। নেক্সট চলে আসো সদস্য এবং মেয়াদের কথা। 243D এর মধ্যে আসন সংরক্ষণের কথা বলা আছে। 243E এর মধ্যে কতদিন এর মেয়াদ থাকতে পারে তার কথা বলা আছে। 243F এর মধ্যে অযোগ্যতার কথা বলা আছে। সিমিলারলি ক্ষমতা এবং অর্থের মধ্যে আমরা দেখতে পাবো 243G থেকে 243I পর্যন্ত রয়েছে আর্টিকেল। আর নির্বাচন এবং আইনের যে বিষয় সেখানে 243J থেকে 243LO পর্যন্ত কিন্তু আর্টিকেল এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবার আমরা প্রত্যেকটা আর্টিকেল সম্পর্কে একটু একটু করে দেখে নিই, কারণ আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এই গ্রাম সভা অ্যাকচুয়ালি কি, সেটা জানতে হলে আমাদেরকে একটু আর্টিকেলটা ভালো করে দেখতে হবে। দেখো আর্টিকেল নাম্বার 243 যেখানে গ্রাম, পঞ্চায়েত এলাকা এবং মধ্যবর্তী স্তরের একটা আইনি সংজ্ঞা দেওয়া রয়েছে যে কি অ্যাকচুয়ালি গ্রাম হতে পারে, কি অ্যাকচুয়ালি পঞ্চায়েত এলাকা হতে পারে, বা এর যে মধ্যবর্তী স্তর আছে সেটা হতে পারে। আর্টিকেল নাম্বার 243 এর মধ্যে আমাদের গ্রাম সভা সম্পর্কে বলা আছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে মুখস্থ রাখবে এই জায়গাটা। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রাথমিক সংস্থা হিসাবে আমরা দেখতে পারি হচ্ছে এই গ্রাম সভাকে। ঠিক আছে, গ্রাম সভা কি? একটা পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত গ্রামের ভোটার তালিকায় নিবন্ধিত সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নিয়ে গঠিত যে সংস্থা, সেটাই হয়ে যাচ্ছে আমাদের গ্রাম সভা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এই সংজ্ঞাটা থেকে। কি বলেছে? একটা পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত যতগুলো গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামের যারা 18 বছরের ওপরে বা 18 বছর বয়সী যারা রয়েছে, যারা ভোট দানে সক্ষম, সেই সমস্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নিয়ে যে সংস্থা তৈরি হয় সেটাই হলো গ্রাম সভা। এবং সেখানে শুধুমাত্র যে নির্বাচিত প্রতিনিধি থাকবে তারা কিন্তু নয়, নির্বাচিত প্রতিনিধি তো থাকলোই, তার সাথে সাথে সমস্ত সদস্যরাও যারা ভোটার মানে ভোটিং লিস্টে যাদের নাম আছে তারাও কিন্তু এই গ্রাম সভার সদস্য। ওকে, ক্ষমতা কি রয়েছে এর? রাজ্য আইনসভা দ্বারা নির্ধারিত ক্ষমতা এবং কার্য সম্পাদনা করে, এটাই হচ্ছে এর ক্ষমতা। ঠিক আছে, তাহলে গ্রাম সভাকে ঘিরে রয়েছে ইলেকটোরাল রোল বা ভোটার তালিকার অন্তর্ভুক্ত যে সমস্ত মানুষেরা রয়েছে, এবং তাকে ঘিরে আমাদের আর্টিকেল নাম্বার 243 যেটা হলো আমাদের ভিলেজ বা গ্রাম। ওকে,
নেক্সট চলে আসো আর্টিকেল নাম্বার 243B এবং 243C এর মধ্যে বলা হয়েছে পঞ্চায়েত গঠনের কথা, যেটা আর্টিকেল 243B এর মধ্যে আমরা পাবো ত্রিস্তরীয় পঞ্চায়েত গঠন বাধ্যতামূলক, যেটা আমরা বলবন্ত রায় মেহতা কমিটির আন্ডারে দেখতে পেয়েছিলাম। সেখানেই তো না আনা হয়েছিল 243 থেকে 243O পর্যন্ত আর্টিকেল, মনে করে দেখো, বলেছিলাম একটু আগেই। তারপর দেখো আর্টিকেল নাম্বার 243C এর মধ্যে কারা কারা মেম্বার হতে পারে সেটার কথা বলা আছে। পঞ্চায়েতের মধ্যে সকল স্তরের সব আসন প্রত্যক্ষ ইলেকশন বা ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে পূরণ করা হবে। এটা কিন্তু পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার একটা কিভাবে নির্বাচন হবে সেটার পদ্ধতি বলা আছে। নেক্সট চেয়ারপারসন নির্বাচন, গ্রাম স্তরের চেয়ারপারসন রাজ্য আইনসভার নিয়ম অনুযায়ী নির্বাচিত হবেন। এখানে জেনে রাখো প্রশ্ন আসতে পারে যে চেয়ারপারসন কিভাবে নির্বাচিত হবেন বলো, তো সেক্ষেত্রে জেনে রাখো রাজ্য আইনসভার নিয়ম অনুযায়ী কিন্তু চেয়ারপারসন নির্বাচিত হবেন। মধ্যবর্তী এবং জেলা স্তরের চেয়ারপারসন নির্বাচিত দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হবেন না। ঠিক আছে। নেক্সট সংরক্ষণ নীতি বা কোটার ভিতরে কোটা কিভাবে রয়েছে 243D এর মধ্যে। টোটাল সিট তার মধ্যে 1/3 কিন্তু উইমেনদের জন্য সংরক্ষিত। এখান থেকে প্রশ্ন আসে যে এই টোটাল সিটের মধ্যে 1/3 কিন্তু উইমেনদের জন্য সংরক্ষিত। আবার কি এই উইমেনদের মধ্যেও যদি আমি দেখি তাহলে আমরা দেখতে পাবো, যদি এই ব্লু পোর্শনটা দেখো, ব্লু পোর্শন থেকে SC ST দের জন্য একটা আলাদা সংরক্ষণ রয়েছে। আবার যদি আমি এই গোল্ডেন পোর্শনটা থেকে দেখি সেখানের মধ্যেও আবার কিন্তু SC ST দের জন্য 1/3 সংরক্ষণ রয়েছে। ওকে, তো কোটার ভিতরে কোটা আমরা এই কারণেই বলছি যে টোটাল আসনের মধ্যে উইমেনদের জন্য তো 1/3 রয়েছে, এবার রিমেনিং যে পার্টটা এই উইমেন বাদ দিয়ে সেখানেও কিন্তু SC ST দের জন্য একটা প্রপোর্শনেট সিট আমাদের রয়েছে বরাদ্দ। আবার এই মহিলাদের যে 1/3 আসন তার মধ্যে আবার SC ST মহিলা যারা রয়েছেন তাদের জন্য আবার 1/3 আসন বরাদ্দ রয়েছে। তো এইটাই কিন্তু এখানে বলে দেওয়া আছে, খুব ভালো করে দেখে নিও, এই জায়গা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। নেক্সট চলে আসো হচ্ছে আমাদের 5 বছরের যে লুপের কথা আছে সেটা। ধরো পঞ্চায়েত কমিটিকে ভেঙে দেওয়া হবে, ঠিক আছে, তো তখন কি করা হবে, 5 বছরের হচ্ছে তার ডিউরেশন। 5 বছর অন্তর অন্তর আমাদের ইলেকশন হয়, নিশ্চয়ই মনে আছে। তো 5 বছর ধরেই কিন্তু পূর্ণ মেয়াদ থাকে। এবার ধরো কোনো কারণে 5 বছরের আগে ভেঙে দেওয়া হলো কোনো একটা আমাদের পঞ্চায়েত মেয়াদ, ঠিক আছে, সেটা ধরো ভেঙে দেওয়া হলো। এবার এই যে প্রথম সভার তারিখ থেকে পঞ্চায়েতের মেয়াদ হচ্ছে 5 বছর। মেয়াদ শেষের আগে পঞ্চায়েত ভেঙে দেওয়া হলে 6 মাসের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে। এটা জেনে রাখো, 6 মাসের মধ্যে কিন্তু নতুন নির্বাচন প্রক্রিয়াকে নিয়ে আসতে হবে। আর্টিকেল নাম্বার 243F এর মধ্যে কি বলা আছে, রাজ্য আইনসভার সদস্য হওয়ার অযোগ্য যদি হয় তাহলে পঞ্চায়েত সদস্য পদেও তিনি অযোগ্য হবেন। রাজ্য আইনসভাতে যদি তিনি সদস্য না হতে পারেন তাহলে পঞ্চায়েতেও কিন্তু তিনি সদস্য হবেন না। ওকে, এবং বয়সের ছাড় কি দেওয়া রয়েছে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স হলো 21 বছর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এখান থেকে যে নির্বাচনের ন্যূনতম বয়স কত হতে হবে। তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স হলো 21 বছর। বিধানসভার মতো 25 বছর কিন্তু নয়। বিধানসভাতে যদি তুমি প্রতিদ্বন্দ্বী হতে চাও তাহলে তোমাকে ন্যূনতম বয়স 25 হতে হবে, বাট এক্ষেত্রে তোমাকে 25 বছর নয় 21 বছর বয়স হলেই কিন্তু তুমি প্রতিদ্বন্দ্বী হতে পারো। ভেঙে যাওয়ার পর ধরো কোনো কারণে 5 বছরের মেয়াদ কমপ্লিট হলো না, তার আগেই এটাকে ভেঙে দেওয়া হলো, তাহলে ভেঙে যাওয়ার পর নতুন গঠিত পঞ্চায়েত পূর্ণ 5 বছরের মেয়াদ কিন্তু পাবে না। 6 মাসের মধ্যে তো ইলেকশন করতেই হবে। এছাড়াও জেনে রাখো নতুন যে কমিটি তৈরি করা হলো তারা কিন্তু টোটাল 5 বছরের মেয়াদ পাবে না। রিমেনিং যে সময়টা ধরে নাও 3 বছর হওয়ার পর সেই পঞ্চায়েতকে ভেঙে দেওয়া হলো, তাহলে বাকি থাকলো 2 বছর। ওই 2 বছরের মেয়াদটা কিন্তু কমপ্লিট করবে, ওই অবশিষ্ট মেয়াদটার জন্যই কাজ করবে এই পরবর্তী যে পঞ্চায়েত কমিটি তৈরি করা হলো সেটা। ওকে, তো এটা একটা বিশাল বড় ইম্পর্টেন্ট জায়গা, খুব ভালো করে এটা কিন্তু মাথায় রেখো। এছাড়া আমাদের ক্ষমতা দায়িত্ব এই সমস্ত বিষয় পঞ্চায়েতের কি কি ক্ষমতা থাকতে পারে, যেরকম দেখো 217টি বিষয়, যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত কিছু বিষয় এইগুলোর ওপরে কার ক্ষমতা থাকবে সেগুলো 243G এর মধ্যে বলা আছে। অ্যান্ড এই আর্টিকেল নাম্বারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। একাদশ তফসিলের মধ্যেও কিন্তু এই 217টি বিষয়কে বলে দেওয়া আছে যে কোন কোন বিষয়ের ওপরে
ক্ষমতা থাকবে। 243H এর মধ্যে বলা আছে ট্যাক্সের কথা, ঠিক আছে, ট্যাক্স, ডিউটিস বা শুল্ক এইগুলোর কথা, সঞ্চিত তহবিল বা কনসোলিডেটেড ফান্ডের কথা বলা আছে, গ্রান্টস ইন এডের কথা বলা আছে, অনুদান তার কথা বলা আছে, রাজ্য অর্থ কমিশনের কথা বলা আছে হচ্ছে আমাদের 243I এর মধ্যে। তো কোথায় কোনটা বলা আছে প্লিজ ভালো করে দেখে যাবে এবং অবশ্যই দেখে যাও যে এই যে পঞ্চায়েত তহবিল বা রাজ্য অর্থ কমিশনের মধ্যে সেখানে টোটাল আমাদের 3টে ক্যাটাগরি রয়েছে। নাম্বার 1 হলো 29টা বিষয়ের কথা এখানে বলা আছে, ঠিক আছে, 29টা সাবজেক্টসের কথা এখানে বলা আছে, সেটা স্বাস্থ্য সম্পর্কে, সেটা আমাদের শিক্ষা সম্পর্কে, সেটা আমাদের তোমার কৃষি সম্পর্কে। তো কৃষি সম্পর্কে 29টা বিষয়, স্বাস্থ্য সম্পর্কে এবং শিক্ষা সম্পর্কে। ওকে, চলো এবার চলে আসো হচ্ছে বাকি যে বিষয়টা রয়েছে অর্থাৎ অডিটের জন্য, অ্যাকাউন্টস অডিট 243J এর মধ্যে রয়েছে। তারপর রাজ্য নির্বাচন কমিশনের কথা আমাদের বলা আছে এই আর্টিকেলটার মধ্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখো যে রাজ্যপাল দ্বারা নিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে গঠিত হয়। ওকে, এছাড়া 243O এর মধ্যে রয়েছে আদালতের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা। আদালত কিন্তু এখানে ডিরেক্ট হস্তক্ষেপ করতে পারে না। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বা ডিলিমিটেশন বা আসন বন্টন সংক্রান্ত কোনো আইনকে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবার চলে আসো লাস্ট একটা টপিক নিয়ে আমি কথা বলবো, সেটা হলো পেসা অ্যাক্ট। একদম শুরুতে বলেছিলাম না, তো সেই পেসা অ্যাক্ট কি সেটা একটুখানি জেনে রাখো। পঞ্চায়েত এক্সটেনশন টু দ্য শিডিউল এরিয়াজ অ্যাক্ট, এটা হচ্ছে আমাদের পেসা অ্যাক্ট। তো পেসা অ্যাক্টের ফুল ফর্ম থেকে প্রশ্ন আসতে পারে, তো খুব ভালো করে জেনে রাখো। পেসা অ্যাক্ট এসেছিল 1996-এ। 1996 সালে এই অ্যাক্টটাকে নিয়ে আসা হয়। সংসদ এই আইনের মাধ্যমে পার্ট 9 এর বিধানগুলোকে প্রয়োজনীয় সংশোধন সহ কোন তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করেছে? 5th শিডিউলের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। তোমরা যদি এই 5th শিডিউল, তারপরে তোমার এই 11th শিডিউল, এগুলোর সম্পর্কে ডিটেল ক্লাস চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাও। আমি এই শিডিউলগুলো সম্পর্কেও একটা ডিটেল ক্লাস তোমাদেরকে করিয়ে দেব, তাহলে পুরো আইডিয়াটা তোমাদের কাছে স্বচ্ছ হয়ে যাবে, ঠিক আছে। তো 5th শিডিউল আদিবাসী এলাকাগুলোতে সম্প্রসারিত করেছে। যে সমস্ত জায়গাগুলোতে ট্রাইবাল এরিয়া রয়েছে বা আদিবাসী এলাকা রয়েছে সেইগুলোকে জট ডাউন করা হয়েছে কার মধ্যে? 5th শিডিউলের মধ্যে। ওকে, এবং বলা হয়েছে কি আদিবাসীদের প্রথা এবং তাদের যে সংস্কৃতি সেটা তো আমাদের শহুরে মানুষের মতো নয়। তাদের জীবনযাপন, তাদের প্রথা, তাদের কাস্টমস, তাদের রীতিনীতি, তাদের জীবন ধারণ, তাদের জীবিকা, এগুলো সব কিছুই একটু আলাদা, তাদের সংস্কৃতি এগুলো আলাদা। তো সেইগুলোকে রক্ষা করতে হবে, কারণ এগুলো আমাদের অনেক প্রাচীন ঐতিহ্য। তো সেগুলোকে রক্ষা করা, গ্রাম সভা কে গৌণ বনজ সম্পদ, মাইনর ফরেস্ট প্রডিউস এবং জমি অধিগ্রহণের বিষয়ে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা, এই জন্যই কিন্তু পেসা অ্যাক্ট নিয়ে আসা হয়েছে। অ্যান্ড পেসা অ্যাক্ট এই জন্যই খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট। ওকে, আর্টিকেল 243M-টা ভালো করে দেখবে, যেটা পার্ট 9 এর জন্য প্রযোজ্য নয়, কিন্তু সেখানে আমাদের নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে, দ্যাট ইজ নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, এই যে স্টেটগুলো, এগুলো এর মধ্যে যুক্ত আছে। ষষ্ঠ তফসিলভুক্ত আদিবাসী এলাকা, কারণ মণিপুর, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের যে পার্বত্য এলাকা, সেখানে ডিস্ট্রিক্ট কাউন্সিল আলাদা করে বসানো হয়, ঠিক আছে, কারণ এই জায়গাগুলো অনেকটাই পার্বত্য ভূমি, তো এখানের মানুষের জীবনযাপন বা এখানে যে আদিবাসী সম্প্রদায় সেগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এগুলোই একদম সুন্দর করে তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, চার্টের মধ্যে দেখিয়ে দেওয়া আছে। আমি এই পিপিটিটা তোমাদেরকে পাঠিয়ে দেব। তো তোমরা যারা যারা পিপিটি পেতে চাইছো বা আমার সাথে গ্রুপে জয়েন করতে চাইছো, ঝটপট এই যে আমার নাম্বার রয়েছে, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাও। আমি ওখানে বাকি যাবতীয় তোমাদের ক্লাস লিঙ্ক এবং এই পিডিএফ এর যে বিষয়টা সেটা আমি তোমাদেরকে দিয়ে দেব। দরকার পড়লে এই পঞ্চায়েতের ওপরে একটা টোটাল কোয়েশ্চেন আনসারের শিটও আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর অবশ্যই যারা মিশন পঞ্চায়েত ব্যাচে জয়েন করতে চাইছো তারা অবশ্যই ডিসকাউন্ট কোড যেটা ইউজ করবে সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে Y10
12। এটা হলো ডিসকাউন্ট কোড। কিভাবে অ্যাপ্লাই করবে, কি করে তোমরা ব্যাচ পারচেস করবে, আমার সাথে গ্রুপে জয়েন থাকলে আমি ওখানেই পুরো ডিটেলে তোমাদেরকে জানিয়ে দেবো। আড্ডা 24/7 অ্যাপ থেকেই তোমাদের ক্লাস করতে হবে এবং সেই অ্যাপের মধ্যেই কিন্তু তোমাদের যাবতীয় ক্লাস নোট আপলোড করে দেওয়া হয়, সেখান থেকেই তোমরা ক্লাস নোট নিয়ে নিতে পারবে। ঠিক আছে, আগামী 12 মাস তোমরা এই ক্লাসগুলোকে দেখতে পারবে। লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড করতে নাও পারো, সেগুলো রেকর্ডেড থেকে যাবে। তো কোনো সমস্যা হবে না। আর আমি তো রয়েইছি তোমাদের জিকে জিএস গাইড করার জন্য। আমি ব্যাচেও তোমাদের ডিটেল ক্লাস নেব, তার সাথে সাথে আমি কিন্তু তোমাদের ইউটিউবেও গাইড করতে থাকবো। তো প্রত্যেককে বলবো যে ক্লাসগুলো কিছু মিস করো না। তোমাদের জন্য যা যা ক্লাস আনা হচ্ছে বা যেভাবে পড়ানো হচ্ছে, ব্যাচের মধ্যেও তোমাকে যেভাবে আমি গাইড করছি, তুমি শুধু সেই জিনিসটাকে ফলো করে চলো, তুমি কিন্তু জিতবে। তোমার জীবনে তুমি কিন্তু সফলতা পাবেই পাবে, এইটুকু গ্যারেন্টি আমি তোমাদেরকে দিতে পারি। চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে, এবং অবশ্যই কমেন্ট করে লিখে জানিও ক্লাসটা কেমন লাগলো, কতটা ডিটেলে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দিও। চলো, টাটা, বাই বাই।